আমি 60 থেকে 70টা কোশ্চেন রেডি করছি যে আমাকে কি জিজ্ঞেস করতে পারে। আমি ফেক কিছু দেখাইনি, এভরিথিং ইজ জেনুইন। আই এম প্রিপেয়ার্ড, আই এম গেটিং দ্য ভিসা। সে আমাকে প্রথম কোশ্চেন করছে, তুমি তোমার ছেলেকে নিয়ে থাকো কিনা। আমি কি উত্তর দিব? আমার ছেলে তো আমার সাথেই থাকে। এটা আমার সাথে ম্যাচ করে নাই, আমার 60-70টা কোশ্চেনের মধ্যে এটা পড়ে নাই, আমার মাথার মধ্যে আসে নাই এটা। ইউএসএমবি ভিসারাদের টোটাল ইন্টারভিউ বেস, এটা আমি বুঝে গেছি। আমি জানি তারা কি দেখে। আমি আরেকটা টেকনিক্যালি খেলা খেললাম, যদি আমি ওখানে হেরে গিয়েছি, ট্রাস্ট মি, তারা কিছুই নেই না, অনলি পাসপোর্ট। যদি আমি কোশ্চেনগুলোর উত্তর দিতে পারতাম, আমি জানি উত্তরগুলো কি হবে, আমার মুখস্থ সবকিছু ডিএস, কিন্তু আমি সেভাবে বলতে পারি নাই। এর মতো ব্যর্থতা, আমি এর জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি আর কখনো অ্যাপ্লাই করবো না। আপনারা যারা ইউএস এর B1 B2 ভিসার জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ইন্টারভিউ ডেটের জন্য, বা নতুন করে আবেদন করতে যাচ্ছেন, তাদের জন্য আজকে একটা ডিফারেন্ট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করব। খুব রিসেন্টলি উনি ইউএস এর B1 B2 ভিসার ইন্টারভিউ দিয়ে ভিসা পেয়েছে, বাট কিছু বিটার এক্সপেরিয়েন্সও আছে। এই টোটাল হিস্ট্রিটা আপনাদের কাছে শেয়ার করব, যেটা আপনারা যারা প্রসেসিং এর মধ্যে আছেন তাদের জন্য হয়তো খুব ইফেক্টিভ হবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলোকে ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, একটা ইন্টারভিউ দিয়েছে, তো এই ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করবো, যেটা থেকে আপনারা যারা বিভিন্ন স্টেজে আছেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুব দ্রুতভাবে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার ফ্যামিলি সবারই ইউএস। কবে ইন্টারভিউটা ছিল? এই যে রিসেন্টলি 20 তারিখে। গত 20 তারিখ? জি জি জি, রিসেন্টলি 20 তারিখে হয়। তো আমি আমার ওয়াইফ, আমার 2 ছেলে এবং শাশুড়ির B1 B2 ভিসা আমি নিজেই করাই। এটা ইউটিউব দেখছি আপনার লাস্ট 5 ইয়ার্স, দেখে দেখে আমি চিন্তা করলাম এটা তো নিজেই করা যায়, এবং আমি সাকসেস স্টোরি 4টাই হয়। তো কিন্তু আমি এটা টেকনিক্যালি, কারণ আমি নিজে ওদের সাথে অ্যাপ্লাই করিনি, পার্ট বাই পার্ট করিয়েছি। আমি বুঝাতে চেয়েছি যে বাংলাদেশে একটা স্ট্রং টাইর যেহেতু হাজব্যান্ড রয়ে গিয়েছে, ভিসা তারা দেবে। তো আমি ওই প্রোফাইলটা সাজাই। ওর আমার ওয়াইফের ভাই থাকে শিকাগোতে, ও সে একজন ওখানকার সায়েন্টিস্ট। তো আমি পার্ট টু পার্ট করাই। আমার শাশুড়িকে ভিসা দেয়। আমার প্রথম দ্বারায় আমার শাশুড়ি, আমার ওয়াইফ এবং ছোট ছেলে। বড় ছেলেকে দাঁড় করাই নাই, ওর বয়স হলো 11 বছর, আর ছোট ছেলের বয়স 5 বছর। বড় ছেলেকে না দাঁড় করানোর কারণ হচ্ছে যে কি, টার্গেট ছিল ওকে নিয়ে আমি পরবর্তীতে দাঁড়াবো পার্ট টু পার্ট। কিন্তু আমার ওয়াইফ যখন ভিসা পায়, তখন আমার বড় ছেলে কান্নাকাটি করতে লাগলো যে আমি সহ যাবো। তখন বয়স তার মাত্র 11 বছর। ও কিছুতে থাকতে চাচ্ছে না, যে আম্মু চলে যাচ্ছে, ভাইয়াকে নিয়ে, ছোট ভাইয়ের বয়স 5 বছর, আমি সহ যাবো। তখন আমার ওয়াইফ, আমি ড্রপ বক্সে আবেদন করি বড় ছেলের জন্য। কিন্তু এতই কপাল খারাপ, ড্রপ বক্সে যখন আমি আবেদন করি 7 দিন পর আমি শিওর ছিলাম ভিসা পাচ্ছি, কারণ ইউএস এমবিসিতে আমি দেখলাম যে 14 বছর পর্যন্ত ইন্টারভিউ এবার থাকে। তা আমি গুলশানে পাসপোর্ট সব দিয়ে আসছি, কিন্তু তারা রিফিউজ করে ড্রপ বক্সে। ইতিমধ্যে আমার ওয়াইফের সময় কম, টিকিট আগে কাটা ছিল, ওকে আমি পাঠাই দিই শিকাগোতে ভাইয়ের বাসায়। আমার শাশুড়ি, আমার ওয়াইফ এবং আমার ছোট ছেলে 5 বছর, 2 মাসের জন্য চলে গেল। তো ইন দ্য মিন টাইম আমার ছেলেকে রিফিউজ যখন করে, আমার ওয়াইফও হতাশ। তো লাকিলি আমার ওয়াইফ ছেলেকে রিফিউজ করে ইন্টারভিউ কল করে, ড্রপ বক্সে ক্যান্সেল করে ইন্টারভিউ কল আমাকে মেল করে। আমি ভাবলাম তাহলে আশাটা এখনো বেঁচে আছে। তো যেহেতু আমার ওয়াইফ তখন শিকাগোতে, আমি লাকিলি কি করলাম, বুদ্ধি করে ডেটটা নিলাম ওর আসার পরে। ওকে তো যেতে হবে এমবেসিতে, আমাকে তো অ্যালাউ করবে না, যেহেতু সে বয়স কম। এটা গ্রেট এক্সপিরিয়েন্স। পরবর্তীতে আমার ওয়াইফও শিকাগোতে গত বছর সেপ্টেম্বরে আসলো, আমি অক্টোবরে ডেট নিলাম। ডেট নেওয়ার পর আমি এমবেসিতে গেলাম, আমি বাইরে ছিলাম। আমি আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে আমি 7 দিন একটা কঠিন একটা ট্রেনিং করাই, কি কি কোশ্চেন অ্যারাইজ হইতে পারে, কেন আগে আবেদন করে নাই, কেন বাচ্চারা এখন যেতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি সাকসেস। এবং আমার ওয়াইফের যে ড্রেস কোড ছিল এটা আমি সাজাই দেই,
এটা খুবই গ্রেট এক্সপিরিয়েন্স। রাত 4টা বাজে ড্রেস বানাই আমি নিয়ে আসছি, কারণ ও যে ওয়াইফ ড্রেস নিয়ে আসছে, আমি বললাম না এটা পরে গেলে তোমাকে ভিসা দেবে না, এটা দিবে না ভিসা। তুমি একটা সাদার মধ্যে নর্মাল ড্রেস 1500 টাকা 1600 টাকার মধ্যে ড্রেস করো, আমি ডিজাইন করে দিচ্ছি। আমি ডিজাইন করে দিচ্ছি ঈদের ঠিক 2 দিন আগে। এখন টেলার্স বলতেছে কিভাবে সম্ভব, কর্মচারী নেই। আমি বলছি আপনাকে আমি মজুরি 3 গুণ দিব, অনেস্টলি বললাম। এই মহিলা 4 ঘন্টায় ড্রেস বানায় নিয়ে আসছে। আমার ছেলে যে ড্রেস পরে যাবে সে ড্রেসটা আমি ঠিক করে দিই। আমি ইজি থেকে তার যে জামা যে প্যান্ট আমি সব ড্রেস কোডটা, খুব দামি জিনিস না বাট দেখে তাকে মানায়। ও মতিঝিল আইডিয়ালে পর, ওর বয়স হলো 11 বছর। আমি একদম দেখতে বোঝা গেছে যে আমরা ভালো ফ্যামিলির লোক। আমি ওইভাবে একদম সুন্দর, অত এক্সক্লুসিভ ড্রেসও না, আমি ড্রেস কোডটা সাজায় নিজে ডিজাইন করে নিজে চয়েস করে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ জাস্ট 3টা কোশ্চেন করে, আগে কেন নেন নাই, বলা হয়েছিল তখন ওর এক্সাম ছিল, তারপরে কয়দিন ছিলেন, আর নেক্সট টাইমে কবে যাবেন, ভিসা দিয়ে দিছে। আমি এত আনন্দিত হয়েছি, রিয়েলি আমি টোটালি প্লিজড। তো পরবর্তীতে আমি আরেকটা টেকনিক্যালি খেলা খেললাম, যদি আমি ওখানে হেরে গিয়েছি, ফাইনালি আমি ধরা খেয়ে গেছি। এরপরে আমি আমার বড় বাচ্চাকে ট্রাভেল করতে দেই নেই, আমার ওয়াইফকে আমি আর পাঠাই নেই। স্ট্র্যাটেজি ছিল আমার ওয়াইফ ছোট বাচ্চাকে নিয়ে ঘুরে আসছে, ওদের পারপাস সলভ, ভাইয়ের সাথে মিট করছে, 5 বছর পরে ও ঘুরছে টুরছে। এখন আমি বড় ছেলেকে আমি ট্রাভেল করব। আমি আমার বিএসটা আমি নিজে সাজাইছি, এইভাবে করছি, আইটিনারিটা এভাবে করেছি যে আমি যাব সমন্দির বাসায়, যদিও পরবর্তীতে সমন্দি শিকাগো তো শিফটেড বোস্টন, তো আইটিনারিটা দিয়েছিলাম বোস্টন যাব, 7 দিন স্টে করবো সমন্দির বাসায়। ওখান থেকে যেহেতু 2 ঘন্টা রাস্তা 3 ঘন্টা রাস্তা, আমি নিউ ইয়র্ক চলে যাব। ওখানে আমি হোটেল পর্যন্ত বুকিং দিলাম, হোটেল সাজাইলাম, 7 দিনের আইটিনারি, টোটাল 15 দিনের টুইক্সের আইটিনারি করলাম। ব্যাক করবে নিউ ইয়র্ক থেকে, সাথে যাবে আমার বড় ছেলে। হ্যাঁ, ও যাবে কি জন্যে, ও ডিসেম্বর, এবার ডিসেম্বর ওর একটা স্কুল ছুটি ছিল, ঠিক ওইভাবে আমি সাজাইছি। আসলেই যেতাম যদি ভিসা দিত। আর ওয়াইফ কেন যাচ্ছে না, যেহেতু আমি বিজনেস করি, আমার বিজনেসটা আমার ওয়াইফ পরিচালনা করে, আর আমি জব করি, ব্যস্ত থাকি সারাদিন। আমি 2টা প্রফেশনে জড়িত, বিজনেস করি, জব করি। মেন প্রফেশন আমার হচ্ছে জব, সেকেন্ড হচ্ছে আমার বিজনেস। বিজনেসটা আমার ওয়াইফ দেখাশোনা করে, ওকে আমি নিতে চাচ্ছি না, সবাই গেলাম বিজনেসটা ক্ষতিগ্রস্ত হবে, এভাবে আমার একটা প্ল্যান আমি সাজাই। যদি আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতো আমি বলতাম। তো যাই হোক, পরবর্তীতে আমি আমার ছেলেকে নিয়ে দাঁড়াই, যথারীতি আমাকে ইন্টারভিউ কল করলো 20 তারিখে। তো আমি 6টা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করে। আমি সত্যি কথা বলি আপনাকে, আমি যে জন্য আসছি, ইউএস এমবিসি যদি আমি ইন্টারভিউ না দিতাম, সরাসরি ভিতরে না গিয়ে, আমার ওয়াইফরা তো দিছে, বাট আমি যদি না অ্যাটেন্ড করতাম, বিশ্বাস করেন আপনি সেটা জানেন, নো ডকুমেন্টেশন। আমি আমার ওয়াইফের পাসপোর্ট নিয়ে গেছি, বড় ছেলের পাসপোর্ট নিয়ে গেছি, ছোট ছেলের পাসপোর্ট নিয়ে গেছি, আমি নিজে একটা আইটিনারি বানিয়েছি, 15 দিনের কোন ডেটে কোথায় থাকবো, সব নিজের ব্রেন খাটায়। আমার ব্যাংক ইনসলভেন্সি, আমার ট্রেড লাইসেন্স, আমার জবের, আমার যা ইনকাম সব আমি নিয়ে গেছি, বেশি নিয়ে নেই, সিম্পল নিয়ে গেছি। ট্রাস্ট মি, তারা কিছুই নেই না, অনলি পাসপোর্ট। কিন্তু আমার দুর্ভাগ্যটা কোথায় হয়েছে, আমার সামনে যে ভদ্র মহিলা এবং যে পুরুষ ছিলেন, তাদের এইজ 65 to 70, অলরেডি দ্য বার্গেইন উইথ ভিসা অফিসার। আমার ব্যাড লাকটা এখানে, কেন ভিসা দিবেন না, অলরেডি অলরেডি বার্গেনিং চলতেছে। আমি এমনই কপাল, 11 নম্বর ছিল আমার কাউন্টার ইন্টারভিউ, আমি ছিলাম সেকেন্ড ম্যান। আই এম প্রিপেয়ার্ড, আই এম গেটিং দ্য ভিসা, আই এম প্রিপেয়ার্ড অনলি, ওভার কনফিডেন্স অফ গেটিং দ্য ভিসা। আমি ফেক কিছু দেখাইনি, এভরিথিং ইজ জেনুইন। কন্টিনিউয়াসলি 3 to 3 মিনিটস বার্গেনিং। ওই মহিলা বলতেছে আমার কাছে অল ডকুমেন্টেশন আছে, আমি আমার ছেলের কাছে যাব, আপনি কেন ভিসা দিবেন না? ভিসা অফিসার বারবার বলতে, সরি প্লিজ ইউ গো, প্লিজ ইউ গো। ফর্সা করে ভদ্রলোক, মুখে হালকা দাঁড়িয়ে ছিল, ইয়া মোটা স্বাস্থ্য, আমার কাছে মনে হয়েছে সে ইসরায়েলি বা অন্য কোনো দেশের, সে আমেরিকান মনে হয় নাই। যাই হোক, ভুলটা হইলো এর ভিতর সে আমাকে ডাকে, তারা কিন্তু কাউন্টার ছাড়ে নাই, কাউন্টার ব্লক, কাউন্টার ছাড়ে নাই। আমি পিছনে দাঁড়ায় আছি, আমি যে পানি খাওয়ার কথা বললো যে অন্য কাউন্টারে চলে যাবো, সম্ভব না, কারণ সে আমাকে অলরেডি দেখে ফেলছে। কিউতে অলরেডি আমি দাঁড়াইছি, সেকেন্ড ম্যান, কাউন্টারটা ব্লক, হাজব্যান্ড ওয়াইফ, আমি কিভাবে ওখানে গিয়ে দাঁড়াই? ভিসা অফিসার আমাকে এরপর 3 বার ডাকছে, ভুলটা দেখেন আমার, 3 টাইম ডাকছে আমাকে, প্লিজ কাম। আমি যাবো কিভাবে, ব্লক। আমি ওখান থেকে ইশারা দিচ্ছি যে তারা না গেলে আমি দাঁড়াবো কিভাবে, জানি না এটা আমার সঠিক হয়েছে কিনা, আমি কি করবো তাইলে? না, আপনি তাদেরকে তখন এক্সকিউজ মি, পরে আমি তৃতীয়বার গিয়ে এক্সকিউজ মি বলে
আমি প্লিজ আপনাদেরকে যেতে বলেছে, প্লিজ আপনারা যান, আমি ইন্টারভিউ দিব। তখন ওনারা সরে গেল কাগজপত্র নিয়ে। ইতিমধ্যে কিন্তু অলরেডি বাকবিতন্ডাটা বেজে গেছে দুজনের মধ্যেই। ভিসা কেন দিবেন না, আমি আমার ছেলের কাছে যাবো, আমার সব পেপার ঠিক আছে। আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমার মনটা খুব খারাপ হলো, আমি টোটালি নার্ভাস। আমার সবকিছু নষ্ট হয়ে গেছে দ্যাট টাইম। আমার ইমপ্রেশন, আমার কোয়ালিটি, আমার পার্সোনালিটি, প্রিপারেশন, এভরিথিং ড্যামেজ, আমি 60 থেকে 70টা কোশ্চেন রেডি করছি যে আমাকে কি জিজ্ঞেস করতে পারে, অল কোশ্চেন। আগে কেন ওয়াইফের সাথে যাও নাই, এখন কেন ছেলেকে নিয়ে যাচ্ছ, 6টা কোশ্চেন করে আমি আমার কোশ্চেনের কারণে ভিসাটা পাইনি। যদি আমি কোশ্চেনগুলোর উত্তর দিতে পারতাম, আমি জানি উত্তরগুলো কি হবে, আমি আই নো দ্যাট হাউ টু এক্সপ্রেস মাইসেলফ, বাট আমি উত্তর দিতে পারিনি, টোটালি আমি নার্ভাস ছিলাম। সে আমাকে প্রথম কোশ্চেন করছে, এটা আমার সাথে ম্যাচ করে নাই, আমার 60-70টা কোশ্চেনের মধ্যে এটা পড়ে নাই, আমার মাথার মধ্যে আসে নাই। এটা কোশ্চেন করছে, তুমি কি তোমার ছেলে নিয়ে থাকো কিনা, তুমি তোমার ছেলেকে নিয়ে থাকো কিনা। আমি কি উত্তর দিব, আমার ছেলে তো আমার সাথেই থাকে। বাট উত্তরটা এভাবে হবে না, উত্তরটা হবে আমি আমার ওয়াইফ ছেলে নিয়ে উই আর লিভিং টুগেদার, একসাথে থাকি। কিন্তু সেটা কেন জিজ্ঞেস করলো সেটা আমি বের হওয়ার পরে এটা আমি গবেষণা করে বের করছি। সে আমাকে সম্ভবত সেপারেশন ভাবছে, যে যেহেতু ছেলেকে আগের বার ছোট ছেলেকে নিয়ে ঘুরে আসছে আমার ওয়াইফ, এবার আমি আমার বড় ছেলেকে নিয়ে যাচ্ছি, মেবি সে সেপারেশন ভাবছে। তো আমার প্রশ্ন হলো, সেপারেশন ভাবলে কি সে ভিসা দেবে না? হয়তো আমার বলাটা ঠিক হয় নাই, হয়তো সে এটা শুনতে চাইছিল যে আমি যে একসাথে থাকি কিনা, একসাথেই থাকি, বাট এই কারণে আমি একটা মিস্টেক বলে যাচ্ছি। আমি দেবে বলার কথা না, আমি ওভাবেই বলবো, আমি ওভাবে বলার জন্যই তো আমি রেডি। বাট আমার সবকিছু নার্ভাস না, যে শুরু থেকে যে মহিলার সাথে একটা যে বাজে যে তর্ক শুরু হইলো, আমি আমার মুড নষ্ট হয়ে গেছে, আমি নার্ভাস, আসলে আমি নার্ভাস ছিলাম, আমি হাসি খুশি মানে মুড অফ ছিল। সেকেন্ড কোশ্চেন করলো, এটা আমি ভুল উত্তর দিছি। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি করো, কত সুন্দর জিজ্ঞেস করছে। আমি বলতেছি আমি একজন স্টুপিড, আমি বলতেছি যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, এটা হইল উত্তর? তারপরে বললাম আমি এটা বিজনেস করি, আমি কোম্পানির নামও বললাম না, আমি আমার প্রতিষ্ঠানের নামও বললাম না, কি ধরনের বিজনেস করি সেটাও বললাম না, আমার মাথা আসতেছে না, এভাবে বলার কথা না। তৃতীয় কোশ্চেন করলো, এটা পুরোটা ইন্টারভিউ বেস ভিসা আমি জানি। তৃতীয় কোশ্চেন করলো আমাকে, তুমি কোথায় থাকো, এটা ভুল উত্তর দিলাম, বললাম খিলগাঁও নন্দীপাড়া, বাসার নাম্বার ঠিকানা কিছুই বললাম না, মানে আমি কি বলতেছি আমি জানি না। চতুর্থ কোশ্চেন করলো যে তুমি কোথায় যাবা, মিস্টেকটা দেখেন কোথায় করছি, বড় একটা মিস্টেক, আমি 5টা উত্তরে ভুল দিছি। চতুর্থ কোশ্চেন করছে আমাকে আপনি কোথায় যাবেন, দেখেন আইটিনারি সাজাইছি, যাব বোস্টন 20 তারিখের, ডিসেম্বরের 20 তারিখে বোস্টন যাব, 29 তারিখে আমি নিউ ইয়র্ক যাব। আমি উত্তর বললাম শুধু বোস্টন যাব, কেন আমি বোস্টন বলবো, আমি তো নিউ ইয়র্কে তো যাবো, ওইটাও বলতে হবে, ওইটা আমাকে বলতে হবে। এটা কি আপনি আমাকে শিখাই দিয়েছেন? আমি তো বের করার পরেই তো আমি বাসায় গিয়ে গবেষণা করছি, ভুলটা কোথায় করছি। আমার বলা ছিল আমি 20 তারিখে বোস্টন যাব, 7 ডেজ আমার সম্বন্ধে পাশে স্টে করবো, সেখান থেকে আমার ছেলেকে নিয়ে আমি হোটেলে নিউ ইয়র্ক উঠবো, নিউ ইয়র্ক থেকে আমি জেএফকে থেকে বাংলাদেশ আসবো। বিশ্বাস করেন বলতে পারলাম না, শুধু বোস্টন বললাম। পঞ্চম কোশ্চেন করলো তুমি ইতিপূর্বে কটা দেশে গিয়েছো, সেখানে আমাকে কিউরিসিটি ছিল বলে জিজ্ঞেস করে করে যাচ্ছে, মানে সে মানে পজিটিভ ছিল। আমাকে কোশ্চেন করলো তুমি এরা কয়টা দেশে গিয়েছো, আমি এখানে ভুল উত্তর দিলাম। আমি বললাম যে আমি ইতিপূর্বে 9টি দেশে ভিজিট করেছি লাস্ট 10 ইয়ার্স। আমার কিন্তু বিয়ের খুব সুন্দর, 1 বছর 1.5 বছর 6 মাস পর পর ট্রাভেল হিস্টোরি গুলা, ওই 1 মাসে 4টা দেশ ঘুরে আসছে ওরকম না, আমি আমার মতো করে সাজাইছি। এমনই বোকা, আমি 9টা দেশ বললাম না, 9টা দেশ তো আমার বলা উচিত ছিল, আমি কোন কোন দেশে আমি গিয়েছি আমি বললাম না, বিশ্বাস করেন আমি বললাম না। লাস্ট কোশ্চেন করলো যে তোমার মান্থলি ইনকাম কত, সরি তোমার ইয়ারলি ইনকাম কত। এখন ইয়ারলি বলছে না মান্থলি বলছে, আমি কনফিউজড, আমি ইয়ারলি ধরে নিছি। আমি বললাম 26-27 লাখ টাকা, এটা ভুল উত্তর দিছি। আমার বলা উচিত ছিল আমার বিজনেস থেকে, আমার জব থেকে, আমার এই পারপাস থেকে এত আসে। ভাইজান প্লিজ, এই যে বলতেছি আমি এভাবে বলার কথা, এভাবে তো মানে আমাদের ভিডিও আমি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি আমাকে ফলো করি, রাইট যে আপনি যেটা বলছেন যে এভাবে বলা কথা। বাহার ভাই আপনি যেভাবে বলে দিচ্ছেন, আমার মুখস্থ সবকিছু ডিএস, কিন্তু আমি সেভাবে বলতে পারি নাই, এর মতো ব্যর্থতা
আমি এর জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি আর কখনো অ্যাপ্লাই করব না। মানে সব দিকে কোয়ালিফাইড এবং প্রিপারেশন আপনার ভালো ছিল, বাট আপনি ওখানে গিয়ে নার্ভাস হয়ে গেছে, আপনি নিজের কন্ট্রোলটা নিজের মধ্যে নাই, ছিল না। এইটা একটা বিগ মিস্টেক, এবং এটা মানে অনেক বড় একটা গ্রুপেরই এই ধরনের প্রবলেম হয়। অনেকেই সবকিছু, আমরা তো রেগুলারই ইন্টারভিউর প্রিপারেশনের জন্য আমার কাছে অনেকেই আসছে বা ইন্টারভিউ দিয়েও কথা বলে দিয়ে তারপরে আসছে। তো এখানে দেখছি যে একটা অনেক বড় গ্রুপই হচ্ছে, বিশেষ করে যারা দেখা যায় যে ফার্স্ট টাইম এই ইন্টারভিউটা ফেস করছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। মানে থিওরিটিক্যালি অনেক কিছু জানার পরেও, অনেক জায়গা তারা ফেস করার পরেও, কিন্তু যখনই ওই মানে এইটা হচ্ছে ওই যে অনেক এক্সাইটেড থাকে ভিসা পাওয়ার ব্যাপারে, অনেক এক্সাইটেড থাকলে ওই ইমোশনাল সিচুয়েশনটা কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়। যে আমার মধ্যে এক্সাইটেড ছিল, অনেক এক্সাইটেড ছিল। আমি দেখলাম যে এই এক্সাইটমেন্টটাকে কমায় নিয়ে আসতে হবে। নরমালি যে হতে পারে না হতে পারে, মানে আমি আমার ন্যাচারাল ইয়াটা দিব, অ্যাটিটিউডটা শো করব, টেনশন করা যাবে না, এটা কোনো ভাবারই কোনো কারণ নাই। অনেক বেশি সিরিয়াসও নেওয়া যাবে না, আবার অনেক এটা নিম্নভাবে দেখা যাবে না। এটা আমি জাস্ট এটা আমি আমার মানে রেগুলার যেই ইয়াটা মানে বিহেভিয়ারটা আমি ওইটাই শো করব, ওইটা ন্যাচারাল, আমি ন্যাচারাল, আমার ইয়াটা ন্যাচারাল। কিন্তু আমি যদি এটা নিয়ে খুব বেশি ওভার এক্সপোজ করতে হলে বুঝতে পারে, তখন এটা বুঝতে পারে, আর তখন ওই সব নার্ভাসনেসটাও ফুটে ওঠে। হ্যাঁ, দ্যাটস ওয়াই মানে এইখানে মানে সাইকোলজিক্যাল একটা গেম আছে, রাইট। আমি এটা অবজার্ভ করেছি যখন ওনার সামনে দাঁড়িয়েছি। শুধুমাত্র আপনি কি আনসার দিলেন, এটা ওইরকম এক্সাম না। আনসারের সময় আপনার আই কন্টাক্ট, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কি হচ্ছে, এটা ওরা মার্কিং করে। ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, আপনার একটা এক্সপেরিয়েন্স হলো, এই এক্সপেরিয়েন্সটা ইনশাল্লাহ নেক্সট টাইম কাজে লাগবে। আপনি 1 বছর পরে আবার অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আমরা এই একদম রিয়েল এক্সপেরিয়েন্স থেকে আমরা একটা জিনিস ফাইন্ড আউট করতে পারলাম, সেটা হচ্ছে মানে সব ধরনের ওনার ট্রাভেল হিস্ট্রি ভালো ছিল, পারপাসটা খুব ভালো ছিল, এবং ইন্টারভিউর প্রিপারেশনও খুব ভালো ছিল। শুধুমাত্র মানে খুব বেশি সিরিয়াস ছিল উনি, বা সামহাউ যে কোনো কারণে যখন ইন্টারভিউর সময় উনি নার্ভাস হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই সবকিছু জানার পরে বা মানে বোঝার পরেও উনি প্রপারলি আনসারগুলো দিতে পারে নাই, বা ওনার অ্যাপ্রোচটা যেরকম থাকার কথা, ওনার নিজেকে প্রেজেন্টেশনটা যেরকম করার কথা, সেটা প্রপারলি না করার কারণে উনি ভিসা পেল না। তাই আমাদের অবশ্যই DS-160 প্রপারলি ফিল আউট করতে হবে, ইন্টারভিউর প্রিপারেশনও নিতে হবে, পাশাপাশি নিজেকে ইন্টারভিউর সময় অবশ্যই নর্মাল এবং স্বাভাবিক একটা বিহেভিয়ার করার জন্য মানে মেন্টালি প্রস্তুত থাকতে হবে। তো আশা করি এই ভিডিও থেকে B1 B2 ভিসার ইন্টারভিউর একদম রিয়েল একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স পেয়েছেন, এবং কি কারণে আপনার ইন্টারভিউতে ভিসাটা না হতে পারে বা কিভাবে আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন সেটাও বুঝে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।